কাম বেবি, বাসর করব। আরিশের ঠান্ডা কণ্ঠে ভেসে আসে এই ভয়ঙ্কর বাক্যটি। আমার গায়ে হাত দেবে না প্লিজ, আমাকে ছেড়ে দিন। আতঙ্কিত গলায় বলে ওঠে জুহা। কাঁপতে কাঁপতে দেয়ালের দিকে সরে যায় সে। আরিশ তার কথায় কেবল এক বাঁকা হাসি ছড়ে দেয়, যেন ছেড়ে দেওয়ার ভাবনাটাই রীতিমতো উপহাসের বিষয়। ছেড়ে দেওয়ার জন্যই কি তোকে এখানে তুলে এনেছে? জুহা কাঁপতে কাঁপতেই বলে। আমি বাড়ি যাব। কিন্তু কথা বলা শেষটুকু আর বলা হয় না, দম আটকে যায় তার। এক মুহূর্ত তার শরীর নিস্তেজ হয়ে ধপ করে পড়ে যায় মেঝেতে। আরিশ হো হো করে হেসে ওঠে। শুদ্ধ রাত্রির নিস্তব্ধতায় সেই হাসি যেন ঘরে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। এক ভয়ঙ্কর শিহরণ তুলে দেয় বাতাসে। ২৬ বছরের সুঠাম দেহের অধিকারী এই পুরুষটি গ্লাসে থাকা পানি থেকে কিছুটা তুলেই ছিটিয়ে দেয় জুহার মুখে। জুহা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। চোখ মেলে দেখেই আটকে ওঠে। আরিশ তার দিকে তাকিয়ে আছে এক অস্বাভাবিক তীক্ষ্ণ দৃষ্টিতে। তার ফর্সা মুখশ্রী লাল হয়ে উঠেছে। গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটি কাঁপছে অজানা ভয়ের ছায়ায়। হঠাৎই আরিশ এগিয়ে এসে জুহার থুতনি ধরে চেপে ধরে। জুহা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমায় ছেড়ে দিন, আমি কি করেছি? আরিশ সাপের মতো ঠান্ডা গলায় বলে, তুই কিছু করিস নে, কিন্তু তোর ভাই করেছে। সে অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। জুহার চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুধারা, কিন্তু তাতে যেন আরিশের হৃদয় গলে না। চুপ। হঠাৎ গর্জে ওঠে সে। তার গলার ধমকে জুহার ক্ষীণ দেহখানি কেঁপে ওঠে। কান্না আর ধরে রাখতে পারে না সে। বিরক্ত হয়ে আরিশ তার শক্ত হাতে এমন এক চড় বসায় জুহার গালে যে সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, ধপ করে বসে পড়ে মেঝেতে। আরিশ পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। কিছুক্ষণ পর ফোনটা এগিয়ে দেয় জুহার দিকে। নে, তোর ভাইয়ের সঙ্গে কথা বল। জিজ্ঞেস কর আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছে। জুহার গলা শুকিয়ে আসে। হাঁপাতে হাঁপাতে ফোনটা নেয় সে। ওপাশে কল রিসিভ হতেই কান্নার তোড়ে সে বলে ওঠে, ভাইয়া তুমি কোথায়? এই লোকটা আমি মেরে ফেলবে, আমাকে নিয়ে যাও ভাইয়া। ওপাশ থেকে আসে একটি দীর্ঘশ্বাস, নীরব অপরাধী দীর্ঘশ্বাস। আরিশ তখনই ফোনটা কেড়ে নেয়, গর্জে ওঠে, ভাই, আমার বোনটা ছোট, ওর কোনো ক্ষতি করো না ভাই। আরিশ হেসে ওঠে ঠান্ডা ভঙ্গিতে। আমার বোনকে নিয়ে পালিয়ে গেছিস, আর এখন তোর বোনের জন্য কান্না? দুঃখিত, আমি এত ভালো মানুষ না যে ছোট মেয়ে বলে ছেড়ে দেব। বলেই ফোনটা কেটে দেয় সে। দৃষ্টি ফিরিয়ে আনে জোহার দিকে। জোহা ভয়ে নিজেকে আরও কোণে সিধিয়ে নেয়। আরিশের চোখে সেই ভয় পাওয়া দৃশ্য যেন এক রকমের বিকৃত তৃপ্তি নিয়ে আসে। সে ধীরে ধীরে এগিয়ে আসে, জুহাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে। ঘরটা নিঃশব্দ, শুধু দেয়ালে টাঙানো ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ। আর তার ফাঁকে ফাঁকে ভেসে আসে কাপা নিঃশব্দ জোহার। সে জানে না এখন কি অপেক্ষা করছে তার জন্য, শুধু অনুভব করে শরীরের প্রতিটি রঞ্জে জমে থাকা ভয়। আরিশ পেছন ফিরে জানালার ধারে গিয়ে একটা সিগারেট ধরিয়ে দাঁড়ায়। বাইরে অন্ধকার রাত, আকাশে মেঘ জমেছে, মনে হয় বজ্রপাত হবে যে কোনো মুহূর্তে। ভালোবাসা? ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি তুলে বলে, ভালোবাসা এমন যে মানুষ পরিবার ছেড়ে পালিয়ে যায়? তার চোখের পিছনে ঘূর্ণি উঠছে। স্মৃতির নদীতে আবার ফিরে আসে সেই রাত, যেদিন তার বোন তিথি চোখে মুগ্ধতার হাতে জেদ নিয়ে দরজা খুলে চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। আরিশ ধীরে ধীরে পেছনে ঘুরে। জোয়া এখনো দেয়ালের সঙ্গে লেগেই আছে, চোখে ভয়, ঠোঁটে চুপ থাকা অনুরোধ। তুই জানিস তোর ভাই আমার বোনকে কোথায় রেখেছে? তার কণ্ঠে আবার আগুনের ফুলিঙ্গ। না, আমি কিচ্ছু জানি না, প্লিজ। জোহার গলা কেঁপে ওঠে, কিন্তু সে তার ভয়কে ঢাকতে চেষ্টা করে। আরিশ তার দিকে এগিয়ে আসে। তার মুখে এবার এক অদ্ভুত রকমের ঠান্ডা রাগ, যেন পড়ে যাচ্ছে ভিতরে ভিতরে, কিন্তু ছায়াও ছড়াচ্ছে না। আরিশ বিশ্রীভাবে ছুঁয়ে দেয় জুহার ঠোঁটগুলো। জুহা চোখ খিচে বন্ধ করে ফেলে। বৃষ্টির মতো তার চোখ বেয়ে পড়ছে পানি। আরিশ ড্রয়ার থেকে সে একটা ছোট্ট বক্স আনে। জুহার চোখ বিস্ময়ে ছলছল করে ওঠে। এটা কি? সে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে। আরিশ বক্সটা খুলে তার সামনে রাখে। ভেতরে একটা ছোট্ট ভিডিও ক্যামেরা। এটা তোর ভাইকে পাঠাবো, যাতে সে দেখতে পায় তোর বোন কেমন ভাবে ধ্বংস হচ্ছে, ঠিক যেমন ভাবে আমার পরিবারটা ধ্বংস হয়েছে। জুহার গলা শুকিয়ে আসে। তার কণ্ঠে কেবল একটি বাক্য, আপনি কি মানুষ? আরিশের চোখে তখন হাসি, কিন্তু সেটাকে দয়া নয় বরং জ্বলার প্রতিফলনই মনে হচ্ছে। মানুষ ছিলাম ও চলে যাওয়ার আগ পর্যন্ত। হঠাৎ সে ক্যামেরার রেকর্ড বাটনে চাপ দেয়। জুহা কেঁপে ওঠে। মেঝেতে পড়ে গিয়ে দুহাত জোর করে বলে, প্লিজ, আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন।
এই কথাটা শুনে আরিশ থেমে যায়, তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকে জুহার মুখের দিকে। একটা মুহূর্তে সময় যেন জমে যায় বাতাসে। তার ঠিক তখনই বিদ্যুৎ চমকায়। জুহা ভয় পেয়ে সামনে থাকা পুরুষের শার্ট খামচে ধরে, তবে এতে আরিশ সায় দিল না। জুহাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মেঝেতে। পড়ে গিয়ে জুহা উঠতে চায়, অমনি বুঝতে পারে তার কপাল বেয়ে রক্ত পড়ছে। জুহা আরো ভয় পেয়ে যায়, আরিশের দিকে তাকিয়ে ঠোঁট উল্টেই কান্না করে দেয়। ভাইয়া, হঠাৎই জুহা চিৎকার করে ওঠে, রুমটা থরথর করে কেঁপে ওঠে। জুহার আর্তনাদে আরিশ বিন্দু পরিমাণ প্রতিক্রিয়া দেখায় না। তার মনে হচ্ছে যেন কিছুই হয়নি। জুহা তাকিয়ে থাকে দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছেন একজন, হাত থেকে ধোঁয়া উঠছে সিগারেটের, যার চোখে নেই কোনো ভালোবাসা, আছে কেবলমাত্র ঘৃণা। জোহার চোখ খুলতে সে আবিষ্কার করে সে একটা বেডরুমে শুয়ে আছে। যতটুকু মনে পড়ছে, কাল এই লোকটা তাকে নিয়ে একটা হোটেলে উঠেছিল, কিন্তু সে এখন হোটেলে না, এইটুকু বুঝতে পারলো। সেদিন জোহার ভাই সামির আরিশের বোন তিথিকে নিয়ে পালিয়ে যায়। তাদের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘ 1.5 বছর যাবৎ। তবে সামিরের বাবা ছিল না, পরিবারের আর্থিক অবস্থাও ভালো না। এই মুহূর্তে তিথির বিয়ে ঠিক হয় আরিশের এক ডাক্তার বন্ধুর সাথে। তিথি বিয়েতে রাজি ছিল না, শেষমেশ দুজনেই পালিয়ে যায়। জোহার বুক চিনিয়ে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস। যদি সামির তিথিকে নিয়ে না পালাতো, তাহলে হয়তো আরিশ ও জুহাকে তুলে এনে বিয়ে করতো না। হঠাৎ করেই দরজার শব্দ হয়। জুহা ভয়ে কেঁপে ওঠে, বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে থাকে। তখনই দরজা ঠেলে ভেতরে আসে আরিশ। আরিশকে দেখে জুহার গলা শুকিয়ে আসে। কাল রাতের ভয়াবহ সময়ের কথা মনে পড়ে যায় তার। আরিশ তাকে ধাক্কা দিয়েছিল, জুহার মাথা থেকে রক্ত পড়ছিল, ব্যাস আর কিছু মনে নেই তার। আরিশ এসে জুহার সামনে দাঁড়ায়। তার পরনে কালো প্যান্ট আর একটি ছাই রঙার শার্ট, বাম হাতে একটা ঘড়ি। তাকে দেখেই বুঝে যাচ্ছে কোনো বড়লোক বাপের ছেলে। আরিশের চাপদাড়ির ফাঁকেই সিগারেট পোড়া ঠোঁট দুটো দেখা যাচ্ছে, কপালের কাছে একটা কাটা দাগ। আরিশ একটি খাবারের প্লেট নিয়ে জোহার সামনে রাখে, তারপর কঠিন স্বরে বলে, এগুলো খেয়ে নে, নয়তো মরে যাবে। এত তাড়াতাড়ি তোকে মরতে দিব না। জোহা উল্টো জেদ ধরে, আমি খাবো না, আমায় বাসায় দিয়ে আসুন। আরিশের ভ্রুজোড়া কুঁচকে আসে, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করে। আরিশ ধমক দিয়ে বলে, ভাত খাবি নাকি আমার হাতের থাপ্পড় খাবি? জোহা ভয় পেয়ে যায়, উঠতে নেয় হাত ধোয়ার জন্য, অমনি টের পায় তার মাথায় চোট লেগেছে। মাথায় হাত দিতেই বুঝতে পারে তার মাথায় ব্যান্ডেজ। জোহা কোনো রকমে উঠে খাবার খেয়ে নেয়। আরিশ বারান্দায় এসে একটা সিগারেট ধরায়। সিগারেটের ধোঁয়ার সাথে নিজের দুঃখগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আরিশ আর চোখে তাকায় তার রুমে থাকা মেয়েটার দিকে। মেয়েটা দেখতে ফর্সা, অতিরিক্তই সুন্দরী, তবে তাতে কিছুই যায় আসে না আরিশের। আরিশের চোখে জোহার চেহারায় থাকা মায়া ক্ষণিক ধরা দিল না একদমই। কিছুক্ষণ পরে আরিশ রুমে এসে দেখে অর্ধেক খাবার পড়ে আছে প্লেটে। আরিশ জোহার কাছে এসে জোহার থুতনি চেপে ধরে। জোহার চোখে পানি টলমল করছে। আরিশ কাউকে কল করে বলে, নে, তোর ভাইয়ের সঙ্গে কথা বল। আমি কথা বলবো না। আরিশ এবার রাগ সামলাতে না পেরে নিজের চুল খামচে ধরে, পাশে থাকা গ্লাসটা ছুঁড়ে মারে মেঝেতে। জোহা বলে, দিন, আমি কথা বলছি। আরিশ কল দেয়। একটু পরে কল রিসিভ হয়। জুহা এতক্ষণ ধরে নিজের কান্না আটকে রাখতে পারলেও এখন আর পারল না। তার কণ্ঠ ভেঙে আসলো, ভাইয়া, তুমি চলে আসো ভাইয়া, এই লোকটা আমায় মেরে ফেলবে, আমাকে বাসায় যেতে দিচ্ছে না এই লোকটা। ফোনের ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসে। জুহার ভিতরটা ধক করে ওঠে। আমাকে ক্ষমা করে দিস বোন। সামির এইটুকু বলেই ফোনটা কেটে দেয়। আরিশ এতে বিরক্ত হয়, বিড়বিড় করে বলে, একবার খুঁজে পেলে তোর ভাইকে মেরে রাস্তার কুত্তা দিয়ে খাওয়াবো, দেখিস। জুহা কিছু বলারও সুযোগ পায় না। আরিশ বেরিয়ে যায়। আরিশ ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। তার সামনে বসে আছে তার বাবা ইকবাল হোসেন আর তার জননী অনামিকা। আরিশ গিয়ে ইকবালের পাশে বসে, কঠোর দৃষ্টি মিলে তাকায় আরিশের দিকে, বলে, কি করলে আয়েশ তুমি? তিতিকে তো খোঁজা হচ্ছে, তার মধ্যে হুট করে তুমি সামিরের বোনকে উঠিয়ে আনলে কেন? আমি কোনো ভুল করিনি, আমি মনে করি। পাশ থেকে অনামিকা বলে উঠল, তোমাদের মাঝে এইটুকু বাচ্চা মেয়েটাকে টানছো কেন আরিশ? মেয়েটার জীবনটা নষ্ট কেন করছো? ওকে বাড়িতে দিয়ে আসো। আরিশ গর্জে ওঠে, আমি ওই মেয়ের জীবন নষ্ট করেছে? ওর ভাই আমার বোনের জীবন নষ্ট করেনি? জবাব দাও। আমি আরিশ বলছি, দরকার হলে লিখে রাখো, আজকের ভিতরে, এই 24 ঘন্টার ভিতরে আমি ওই ছোট লোকের বাচ্চা আর আমার বোনকে খুঁজে বের করব। অনামিকা জিজ্ঞেস করেন, মেয়েটার কি করবি? আরিশ উঠে যেতে যেতেই বলে, ওই মেয়ে জাহান্নামে যাক, তাতে আমার কি? আরিশের এমন ব্যবহারে চমকায়
ইকবাল হাসান আর অনামিকা। এই মেয়েটার তো কোনো দোষ ছিল না, বেচারি মেয়েটা শুধু শুধুই কষ্ট পাচ্ছে। আরিশ বেরিয়ে যায় বাইক নিয়ে। অনামিকা উঠে পা বাড়ায় আরিশের রুমের দিকে। দরজার সামনে এসে দুবার টোকা দেয়। জুহা বসেছিল, দরজার শব্দ কিছুটা নড়ে চড়ে ওঠে। দরজার ওপাশ থেকে একজন মহিলা বলে ওঠেন, মা, আমি আসতে পারি? মহিলার কণ্ঠ শুনে বেশ স্বস্তির নিঃশ্বাস নেয় জুহা। ধীর কণ্ঠে বলে, আসুন। অনামিকা দরজা ঠেলে ভিতরে আসে। জুহা বসে আছে খাটের এক কোণে। অনামিকা জুহার পাশে বসে। জুহার মুখটা ফ্যাকাশে হয়ে আছে, লম্বা চুলগুলো এলোমেলো। জুহা তাকিয়ে থাকে অনামিকার দিকে। অনামিকা বুঝতে পেরে বলে, আমি তোমার শাশুড়ি আর ইসের আম্মু। শাশুড়ি কথাটা যেন জুহাকে নাড়িয়ে দেয়। তাহলে ওই লোকটা কি তার হাজবেন্ড? ভাবতেই বুকের ভিতরে কেঁপে ওঠে। অনামিকা অনেক সময় ধরে গল্প করে জুহার সাথে। শেষেমেশে জুহা কাঁদো কাঁদো মুখে আবদার করে, আমাকে বাড়িতে দিয়ে আসবেন আন্টি, ওই লোকটা আমায় মেরে ফেলবে। বলেই কেঁদে ওঠে জুহা। অনামিকা জুহার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, আমার হাতে কিছু নাই রে মা। রাত তখন বাজে 12:30। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। জুহা পায়চারি করছে আরিশের রুমটায়। তখনই বাইরে থেকে বাইকের শব্দ ভেসে আসে জুহার কানে। জুহা ভাবে হয়তো সেই বাজে লোকটা এসেছে, কিন্তু তার ভাবনার মিথ্যা প্রমাণ হয়। কেননা শুধু আরিশ ফিরে আসেনি, বাইকের পিছনে বসে আছে তিথি। আরিশ ভিতরে আসে। অনামিকা আর ইকবাল তখন ড্রয়িং রুমে আরিশের জন্যই অপেক্ষা করছিল। আরিশ তিথিকে টানতে টানতে নিয়ে আসে। তিথিকে দেখেই চমকে যায় অনামিকা। ইকবাল চমকালো না, কেননা সে জানে আরিশ যেহেতু বলেছে আজকের ভিতরেই ফিরিয়ে আনবে, তখন সে আনবে। অনামিকা মেয়েকে দেখেই কান্নায় ভেঙে পড়ে। আরিশ এসব কানে লাগায় না। সে ইকবালের দিকে তাকিয়ে বলে, আব্বু, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করুন। আমার বন্ধুর সাথেই তিথির বিয়ে হবে, সেটাই এই সপ্তাহে। ইকবালকে কিছু চিন্তিত দেখায়। কিন্তু সামিরা তিথির তো বিয়ে হয়েছে, সেটা কি করব? আরিশ চোয়াল শক্ত করে একবার তিথির দিকে তাকায়, তারপর বলে, সেটা আমি দেখে নেব। আরিশ বড় বড় পা ফেলে রুমে আসে। জুহা দাঁড়িয়ে আছে আরিশের অপেক্ষায়। আরিশ পুরোপুরি ভিজে গেছে বৃষ্টিতে। রুমে এসেই পরনের শার্ট খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। জুহার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। জুহার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে কাঁদতে কাঁদতে। ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে। অরিশ সেটা বুঝতে পেরে এগিয়ে আসে জুহার দিকে। আরিশ যত সামনে আসে জুহা ততই পিছিয়ে যাচ্ছে। এবার জুহা দেয়ালের সাথে ধাক্কা খায়, আর পেছানোর জায়গা নেই। আরিশের চোখ থেকে পানি পড়ছে, চোখে যেন নেশা। আরিশ জুহার হাত দুটো ধরে ফেলে। জুহা কাপা গলায় প্রশ্ন করে, আমার ভাইয়া কোথায় বলুন? আরিশ এগিয়ে আসে জুহার আরো কাছে, একদম কাছে। জুহা পুনরায় জিজ্ঞেস করে, বলুন আমার ভাইয়া কোথায়? বলেছিলাম না, খুঁজে পেলে মেরে ফেলবো। মেরে ফেলেছে। আর কোনো প্রশ্ন আছে? জুহা কিছু বলতে যাবে, অমনি আরিশ নিজের সিগারেটে পুরা ঠোঁট দুটো দিয়ে জোহার গোলাপি পাপড়ির মতো ওষ্ঠ আঁকড়ে ধরে। জোহার চোখ বেয়ে অশ্রু ঝরে, শরীর কাঁপতে শুরু করে আরিশের এমন আচরণে। এভাবেই কেটে যায় কিছু মুহূর্ত। আরিশ এবার ছেড়ে দেয় জোহাকে, ধাক্কা দিয়ে ফেলে দেয়। জোহা আবারও প্রশ্ন করে, ভাইয়া কোথায়? মেরে ফেলেছে। আর একটা প্রশ্ন করবি না। জোহা আরেকবার অবাক হয়, এমন আরিশকে দেখে একটা মানুষের দুইটা রূপ। আরিশ আবারও ধাক্কা দিয়ে ফেলে দেয় জুহাকে। জুহা বেশ ব্যথা পায়, একটু জোরেই কেঁদে ওঠে। বাইরে একটানা বৃষ্টি, আকাশে যেন কান্না জুড়ে দিয়েছে। বিদ্যুতের চমক মাঝে মাঝে অন্ধকারে ছেড়ে ফেলে, আর জানালার পর্দাগুলো হাওয়ায় তোড়ে কেঁপে ওঠে বারবার। ঘরের মধ্যে একটা ভারী নিস্তব্ধতা, যেন নিঃশব্দেই ঘূর্ণায়মান এক ভয় লুকিয়ে আছে বাতাসে। অরিশ বিছানায় উপর হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। খালি গায়ে নিস্তরঙ্গ শান্তির মুখোশ পড়ে। তার গভীর নিঃশ্বাসের তালে তালে কেবল বুকটা ওঠানামা করছে। মেঝেতে বসে আছে জুহা, বসে আছে একটি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছে যেন। ঘড়ির কাঁটা তখন গিয়েছে 2টোর ঘরে থেমে। আস্তে আস্তে উঠে দাঁড়ায় জোহা, চোখে ভয় পায় সতর্কতা, যেন এক ফোঁটা শব্দ এই ঘরে বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়াবে। বিছানার দিকে এগোয় পা টিপে, প্রতিটি পদক্ষেপ যেন এক পরীক্ষার মতো। আরিশের ফোনটা বিছানার পাশে রাখা, কাপা হাতে ফোনটা তুলে নেয় জোহা। কাঁপুনি এতটাই প্রবল যে আঙ্গুল পর্যন্ত শীতল হয়ে উঠেছে। জোহা ভাবতে থাকে যদি টের পায়, যদি জেনে যায়। মনের ভেতরে দোল খায় শত শত ভয়াল ভাবনা। ফোনে কোনো লক ছিল না, যেন ভাগ্য নিজেই একবার সুযোগ তার হাতে চেয়ে দিয়েছে, তার সহায় হয়েছে। বারান্দায় গিয়ে দ্রুত ভাইয়ের নাম্বারে কল দেয়। একবার, দুবার, তিনবার, উত্তর নেই। চতুর্থবারে যখন ফোনটা রিসিভ হয়, জোহার কণ্ঠ হারিয়ে যায় কান্নার অতলে। জোহা শুধু কাঁপিয়ে ওঠে, ফুপিয়ে ওঠে, গলা বসে গেছে সারাদিনের কান্নায়। শব্দ যেন জমাট বাঁধা কুয়াশা হয়ে আটকে আছে গলায়। ভাইয়া তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো?
ওপাশ থেকে সামিরের শান্ত কণ্ঠ যেন সেই ছোট্ট মেয়েটার কান্নার ভার সইতে পারছে না। আমি ভালো আছি জুহা, আমার কিছুই হয়নি। তুমি কাঁদছো কেন? জোহার কণ্ঠে তখন কেবল ছিন্ন ভিন্ন আতঙ্ক। ভাইয়া, ওই খারাপ লোকটা বলেছে তোমায় মেরে ফেলবে। আমি বাড়ি যাব না ভাইয়া। ওই খারাপ লোকটা যদি তোমায় মেরে দেয়। সামিরের গলায় তখন এক আশ্বাসের দৃঢ়তা। তুমি ভয় পেও না, আমি কিছুতেই তোমায় ওর কাছে ছেড়ে দেব না। আমি তোমাকে নিয়ে আসবো। আলোর ক্ষীণ রেখা ছুঁয়ে যায় জোহার মনে, কিন্তু ভয় তখনও পিছু ছাড়ে না। রাখি ভাইয়া, ওই লোকটা উঠে যাবে। জোহা তাড়াহুড়ো করে ফোনটা কেটে দেয়। বারান্দার কাছে তখনও বৃষ্টি, তবু ভেতরে কোথাও একটু হালকা লাগে। জোহা রুমে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু সেই মুহূর্তে ঠিক ঘরের দরজায় কিছুতে ধাক্কা খায় সে। কপালে লাগে, কুঁচকে যায় চোখ মুখ। মুখ তুলে দেখে আরিশ দাঁড়িয়ে আছে। তার চোখে এক জ্বালাময় দৃষ্টি, অপলক, জ্বলন্ত। মুখের রেখায় দৃঢ়তা, জলই কঠোরতা। জোহা ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়, গলার স্বর শুকিয়ে আসে। আরিশ এগিয়ে আসে, কাপা হাতে ধরা ফোনটা কেড়ে নেয়। তারপর জোহার বাহুটা এমন করে চেপে ধরে যেন সে তার অস্তিত্বটুকু ছিঁড়ে ফেলতে চায়। সাহস হয় কি করে আমার ফোনে হাত দিস? কলিজা ছেড়ে বের করে দেখাবো কত বড় হয়েছে। আরিশের এমন হুমকিতে ভয়ে ফেটে পড়ে জোহা। কান্নায় এসে ঢেউ তোলে তার চোখে, ছোট্ট শরীরটা কেঁপে ওঠে, ফুপিয়ে খেতে ওঠে জোহা। তখনই কি যেন হয় আরিশের ভেতরে, মুখের অভিব্যক্তি বদলে যায়। হঠাৎ করেই চাহনিতে ঢুকে যায় এক অদ্ভুত দ্বন্দ্ব। জোহার বাহু ছেড়ে দেয় সে, নিঃশব্দে তাকিয়ে থাকে শুধু। হঠাৎ করেই বজ্রপাতের বিকট শব্দে জোহা চমকে গিয়ে নিজেই ঝাঁপিয়ে পড়ে আরিশের বুকে, যেন এক আশ্রয়, এক নিরাপদ কোণ খোঁজে তার ভিতর হৃদয়। আরিশ দাঁড়িয়ে থাকে স্থির, না ঠেলে সরায় না জড়িয়ে ধরে, শুধু দাঁড়িয়ে থাকে, যেমন দাঁড়িয়ে থাকে এক অজানা অপরাধবোধ। রাতভর ঘরে ফিরে আসেনি আরিশ। বারান্দায় বসে সিগারেট জ্বালিয়েছে একের পর এক। আকাশে ছাইরঙা ভার তার চোখে জমে গেছে। সে জানে না সে রাগে জ্বলছে না দগ্ধ হয়েছে নিজেরই অপরিচিত এক অনুভূতিতে। পাখির কিচিমিচিরে ভাঙে জোহার ঘুম। বৃষ্টি থেমেছে। জানালার ওপাশেই দেখা যাচ্ছে রোদ্দুরের এক ক্ষীণ রেখা। রুম জুড়ে কোথায় আরিশের দেখা মিলল না। কিছুক্ষণ পর তিথি আসে জোহার কাছে, পাশে বসে। তিথি একদম ভেঙে পড়েছে। জোহা চেয়ে থাকে তিথির পানে। তিথি বলে, জুহা, আমি তিথি। জোহা মুচকি হেসে বলে, ভাবি, তুমি খুব সুন্দরী। জোহার কথা শুনি তিথিও হেসে ফেলে। জোহা পুনরায় বলে, ভাবি, তুমি চলে এলে কেন? তিথির চোখ ঝাপসা হয়ে আসে। আমি চলে না এলে ভাইয়া সামিরকে মেরে ফেলবে জুহা, তাই চলে এসেছি। জোহা তিথিকে জিজ্ঞেস করে, উনি এমন কেন ভাবি? তিথি জোহার গালে হাত দিয়ে বলে, আগে ভাইয়া এমন ছিল না জুহা, গত 2 বছর ধরে ভাইয়া এমন হয়ে গেছে। তিথি আর জোহা বেশ কিছুক্ষণ গল্প করে। নাস্তার সময় হয়েছে। তিথি জোহাকে নিয়ে খাবার টেবিলে আসে। সেখানে বসেছিল আরিশ, অনামিকা আর ইকবালও। জোহা খাওয়া শেষ করে আবারও আরিশের রুমের দিকে পা বাড়ায়। সহসা ডাক পড়ে জোহার পিছন থেকে, ইকবাল হাসান ডাকছেন। ইকবাল জোহাকে ড্রয়িং রুমের নিচের পাশে বসতে বলে, কিন্তু জোহা বসতে চায় না, কেননা ইকবালের সাথে আরিশ বসেছিল। ইকবাল বুঝতে পেরে মুচকি হাসে, জোহার মাথায় হাত বুলিয়ে দেয়। জোহাকে বলে, মা, যা হয়েছে তা তো আর পাল্টানো যাবে না, মেনে নাও। আরিশের সাথে তোমার বিয়ে হয়েছে, সে তোমার অর্ধাঙ্গ, তোমার স্বামী। জোহা কিছুই বলে না, শুধু চেয়ে থাকে ইকবালের দিকে। ইকবালের কথার মাঝেই আরিশ বলে ওঠে, আব্বু, তুমি বললে তিথির বিয়ের আয়োজন শুরু করি। তিথির ভেতরটা কেঁপে ওঠে। তিথি উঠে চলে যায়। ইকবাল কিছু একটা ভেবে বলে, মেয়েটাকে স্বাভাবিক হতে দাও আরিশ, আপাতত তুমি জোয়াকে নিয়ে ভাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আরিশের ভ্রুজোড়া কুঁচকে আসে। আরিশ চোখ শক্ত করে বলে, খেয়ে দিয়ে আমার অনেক কাজ আছে, কাউকে নিয়ে ভাবার সময় নেই আমার। বলে উঠে চলে যায় রুমের দিকে। অনামিকা আর ইকবাল চলে মিলে জোহাকে বলে, আরিশ এমনিই তার ভেতর কারোর জন্য ভালোবাসা নেই, চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা থাকতে তোমার জীবন নষ্ট হতে দিব না। জোহা চলে যায় তিথির সাথে গল্প করতে। অনামিকা ইকবালকে বলে, জানেন, মেয়েটার দিকে তাকালে আমার খুব মায়া লাগে। চেহারায় অদ্ভুত এক মায়া আছে তার। আরিশকে যে করেই হোক বুঝান, মেয়েটাকে যেন মেনে নেয়। রাতের বেলা জোহা আজ থাকতে চায়নি আরিশের সাথে। অনামিকা জোর করেই পাঠিয়েছে। জোহা বসে আছে বিছানায়। কিছুক্ষণ পর আরিশ রুমে আসে। তাকে প্রচণ্ড অস্থির দেখায়।
আরিশ তার আলমারি খুলে বের করে একটি ডায়েরি। ডায়েরিটা নিয়ে আরিশ বারান্দায় চলে যায়। তারপর একটা সিগারেট ধরায়। ডায়েরির পাতায় খুলে বের করে একটা ছবি, কোনো মেয়ের ছবি। আরিশ ছবিটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর অতি যন্ত্রণে রেখে যায় ডায়েরির ভাঁজে যত্নে। ডায়েরির পৃষ্ঠায় লেখে, আমার ভয়ানক অতীত আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমি কিছুতেই ভুলতে পারছি না সে অতীত। আমায় ধ্বংস করে দিচ্ছে আমার অতীত। আমি এবার মুক্তি চাই, ভালো থাকতে চাই, আমি কিছুদিন বাঁচতে চাই। এতটুকু লিখে ডায়েরিটা বন্ধ করে দেয় আরিশ। একটা দীর্ঘশ্বাস ফেলে আর চোখে তাকায় রুমের দিকে। জোহা ঘুমিয়ে গেছে। আরিশ ডায়েরিটা রেখে দেয় আগের জায়গায়, তারপর রুম থেকে বেরিয়ে যায়, হয়তো অতীত ভুলার জন্যই। কেটে গেছে 2 দিন। সময় যেন চলছে নিজের মতো, কিন্তু এই অচেনা বাড়ি যায় জোহার মন কেমন অস্থির হয়ে আছে। প্রতিটা মুহূর্ত তার কাছে দীর্ঘ, ক্লান্তিকর। সুযোগ পেলে ছুটে পালিয়ে যেত, কিন্তু আরিশের চোখের চাহনি দেখলেই সেই ইচ্ছাটা মরে যায়। কেমন গম্ভীর আর রুক্ষ এক মানুষ, নিজে যেটা বলবে সেটাই শেষ কথা। তবে দিদির সঙ্গে বেশ খানিকটা ভাব হয়ে গেছে জোহার। সারাদিন দিদির সঙ্গে গল্পে গল্পে কেটে যায়। যদিও দিদি বয়সে অনেকটাই বড়, কিন্তু মনটা যেন দুজনেরই একরকম। আরিশের সঙ্গে দেখা সাক্ষাৎ খুব একটা হয় না, আর যখন হয় তখন জুহা লুকিয়ে লুকিয়ে বাঁচে। রাতটা অবশ্য একসঙ্গেই কাটাতে হয়, কিন্তু জুহা মুখ ফিরিয়ে শুয়ে থাকে। মনে মনে ভাবে যদি লোকটা ধমক দেয়। এদিকে আরিশ ঠিক করেছে আজ দিদিকে দেখতে আসবে পাত্রপক্ষ। তিথি অনেক কান্নাকাটি করেও শেষমেশ আরিশের রাগের কাছে হার মানতে বাধ্য হয়েছে। অনামিকা বহুত বুঝিয়ে তিথিকে রাজি করিয়েছেন। বিকেল 4টা বাজে। জোহা বসে আছে তিথির রুমে। তিথি সেই সকাল থেকেই কাঁদছে, অবিরত একটাই কথা বলছে, আমি সামনে যাব না। কিন্তু আরিশ তো একরোখা মানুষ, তার কথাই চলবে। কিছুক্ষণ পরেই আসবে পাত্রপক্ষ। অনামিকা বিভিন্ন খাবারের আয়োজন করতে ব্যস্ত। ঘণ্টাখানিক পর অতিথিরা এসে পড়ে। আরিশ নিজেই তাদের নিয়ে আসে। এসেছে আরিশের বন্ধু সাকিব, তার বাবা মা, আর তার সঙ্গে আরও কয়েকজন। ড্রয়িং রুমে সবাই বসে ইকবাল পরিচয় করিয়ে দেয়। এটা আমার একমাত্র ছেলে, আরিশ হাসান শুভ্র। আরিশও সবার সঙ্গে ভদ্রভাবে হাসি খুশিভাবে পরিচয় করিয়ে নেয়। যদিও আরিশকে সবাই আগে থেকেই চিনে এসেছে। আরিশ কিছুক্ষণ গল্প করে তাদের সাথে, তারপর সে ওঠে। বারবারই তিথির রুমের দিকে দরজায় নক করে। জোহা দরজা খুলে বেরিয়ে আসে। আরিশ সব সময়ের মতোই চোয়াল শক্ত করে কঠিন স্বরে জিজ্ঞেস করে, তিথি কোথায়? রেডি হয়েছে? জোহা এদিক ওদিকে তাকাতে তাকাতেই বলে, রেডি হচ্ছে, সময় লাগবে। তাড়াতাড়ি করতে বল। এই বলে আরিশ পেছন ফিরে চলে যায়, বড় বড় পা ফেলে। এদিকে অনামিকা এসে জোহাকে বলে, মা, তিথি রেডি হতে হতে তুমি একটু এই শরবতের গ্লাসগুলো ওদের সামনে দিয়ে আসো। জোহা মাথা নিচু করে ভদ্র মেয়ের মতো গ্লাসগুলো নিয়ে চলে যায় ড্রয়িং রুমে। সেখানে বসে আছে সবাই, আর আরিশও। আরিশকে দেখেই চোখের ভেতরে কেমন যেন ধক করে ওঠে। সে টেবিলে গ্লাস রাখতে থাকে, খেয়াল করে না যে কারোর চোখে লেগে গেছে তার শরীর। কিন্তু আরিশ লক্ষ্য করলো সাকিব, আরিশের বন্ধু, যে আজ এসেছিল তিথিকে দেখতে, সে এমনভাবে তাকিয়ে আছে জোহার দিকে যেন চোখ দিয়ে শরীর মেপে নিচ্ছে। জোহার গায়ের প্রতিটা রেখার ঘুরে বেড়াচ্ছে তার নোংরা দৃষ্টি। আরিশের হাত দুটো একসময় মুষ্টিবদ্ধ হয়ে ওঠে, চোখ লাল হয়ে যায়। জোহার তাড়াতাড়ি হুড়ে করে গ্লাসটা রেখে সাকিবের পাশ কাটিয়ে যেতে নেয়। তখনই ফিসফিসিয়ে সাকিব বলে ওঠে, জোহা থমকে যায়, গা ছমছম করে ওঠে মুহূর্তেই। গলার কাছে দলা পাকিয়ে উঠল কিছু একটা, লজ্জা, রাগ, ভয়, অপমান। পেছনে না তাকিয়ে দৌড়ে চলে যায় সেখান থেকে। সোজা চলে গেল আরিশের রুমে। দরজাটা বন্ধ করে দেয় নিঃশব্দে। বুকের ভিতরে তখনও কাঁপছে হৃদয়, চোখের কোণে চিকচিক করছে জল। ঠিক তখনই দরজা খুলে ঢুকলো আরিশ, চোখ রক্তবর্ণ, কপালের শিরাগুলো ফুলে উঠেছে। বিকট শব্দে দরজা বন্ধ করে এক লাফে এগিয়ে এলো জোহার দিকে। এখানে এসছিস কেন? কণ্ঠে লুকানো অগ্নিয়গিরির শব্দ। জোহা কিছু বলতে যাচ্ছিল, সহসা আরিশ দেয়ালের সঙ্গে ঠেলে ধরল তাকে। এক হাতে দেয়ালে চেপে ধরলো জোহার হাত, আর অন্য হাতে তার থুতনি চেপে ধরল। চোখে চোখ রেখে নিঃশব্দে নিঃশ্বাসে নিঃশ্বাস। কি বলেছে সে? জোহার দিকে ঝুঁকে এলো সে। বল, কি বলেছে কুত্তার বাচ্চাটা? জোহা চোখ বন্ধ করে ফেললো ভয়ে। তার চোখ বেয়ে নেমে এলো এক ফোঁটা জল, শরীর কাঁপছে। জোহা আস্তে আস্তেই বলল, সো হট বলেছে। আরিশ মুহূর্তেই এক ধরনের ঝাঁকুনি খেলো, ঠোঁট দুটো শক্ত করে ফেললো। তন্দের ওপর থেকে হাতটা তুলে নিল ধীরে ধীরে। আরিশের চোখে তখন আগুন, তাতে দাঁত চেপে ধরে সে পিছনে সরে এলো। তুই এখানে থাকবি, দরজা বন্ধ রাখবি।
এই বলেই আরিশ বজ্রপাতে পাথর ভাঙা শব্দের মতো রুম থেকে বেরিয়ে গেল। ঠায় দাঁড়িয়ে রইল জুহা। আরিশ সোজা চলে গেল ড্রয়িং রুমে। আরিশ যেতেই সাকিবের মা জিজ্ঞেস করে, বাবা তিথি কোথায়? তিথিকে নিয়ে এসো। আরিশ জবাব দেয়। তিথি আসবে না, এই বিয়ে হবে না। উপস্থিত সকলেই ভীষণ চমকায়। আর কোনো কিছু না ভেবে, কোনো কিছু তোয়াক্কা না করে আরিশ ঝাঁপিয়ে পড়ল সাকিবের দিকে। এক হাতে টেনে তুলে ফেললো পুরো মানুষটাকে। ঘর জুড়ে সবাই থমকে গেল। এত দ্রুত, এত হিংস্রতা কেউ কল্পনাও করেনি। ইকবাল চিৎকার করে বলে, কি করছো আরিশ তুমি? আরিশ কারো কথার জবাব দেয় না। এই মুহূর্তে সে নিজের মাঝেই নেই। গর্জে উঠল আরিশ। তোর সাহস তো কম না সাকিব। এক ঘুষি দিয়ে পড়ে গেল সাকিবের নাক বরাবর। চেয়ারের নিচে পড়ে গেল গ্লাসের ট্রে। কাজের শব্দে ঘর কেঁপে ওঠে। সবাই উঠে দাঁড়ায়। ইকবাল ছুটে আসে আরিশকে থামাতে। তবু আরিশের চোখে তখন আগুন। কেউ কোনো কথায় থামাতে পারবে না তাকে। আনামিকা আর তিথি হতবাক। আরিশ একবার এক ধাক্কায় তার কলার চেপে ধরে বলে, বেরিয়েছে এই মুহূর্তে আমার বাড়ি থেকে। সাহস কি করে হয় আমার বাড়ির মেয়ের দিকে কোনো জোর দেওয়ার? চোখ একদম উপরে ফেলবো জানোয়ার। ইকবাল রাগান্বিত হয়ে বলে, হচ্ছেটা কি আরিশ? কি শুরু করলে? আব্বু, বিয়ে হবে না। এমন জানোয়ারের সাথে আমার বোন সংসার করতে পারবে না। কিছুক্ষণের মাঝেই চলে যায়। আরিশের এমন আচরণে সাকিবের বাবা মা বেশ অপমানিত হয় এবং রাগারাগি করে। সবাই যাওয়ার আগে সাকিব শুধু বলে যায়, কাজটা তুই ঠিক করলি না আরিশ। আরিশ এসব পাত্তা দেয় না। আরিশ সবাইকে বলে তখন ঠিক কি হয়েছিল। এতে তিথি একটু স্বস্তিই পায়। বিয়েটা তো ভাঙলো। রাতে আরিশ আর বাইরে যায়নি। বিকেলের এই ঘটনার পর সবাই মনমরা হয়েই আছে। রাত তখন গভীর। বাড়ির প্রতিটা কোণ নীরব, নিস্তব্ধ। দূরে কোথাও কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। বাতাসে একটা কাঁপুনি ছড়িয়ে যাচ্ছে। সেই কাঁপুনিতেই জেগে ওঠে নিঃশব্দ শীতলের সুর। ঘরের মধ্যে অল্প জ্বলা একটি টেবিল ল্যাম্পের আলোয় ছায়া পড়ে জুহার মুখে। সে ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমটা যেন এক ধরনের ঘোর। না ঠিক ঘুম, না ঠিক জেগে থাকা। জুহার শরীর কাঁপছে অদ্ভুতভাবে। ঠোঁটগুলো শুকনো, চুলগুলো এলোমেলো হয়ে মুখের পাশে লিপটে পড়েছে। আরিশ রুমের সোফাটায় বসেছিল আনমনে। কেন যেন জুহার পাশে রাতগুলোতে তার ঘুম আসে না খুব একটা। নীরবতাগুলো তাকে বিচলিত করে, আবার আকর্ষণও করে এক অদ্ভুত টান। সহসা আরিশ শুনতে পেল সে মৃদু কণ্ঠ, কেমন যেন অস্পষ্ট, এক ধরনের আকুতি মাখানো কণ্ঠ। মা, ও মা, খুব শীত লাগছে, কাঁথা দাও মা। শব্দটা বুক চিরিয়ে ঢুকে গেল আরিশের। এই ডাক, এই অসহায় ফিসফিস করা কান্না ভেজা আকুতি তাকে মুহূর্তেই ছিন্ন করে দিল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। ধীরে ধীরে এসে এগিয়ে এলো জুহার দিকে। নিমগ্ন ঘুমায় জুহার মুখে পড়া ছায়া থেকে তার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। কপালে হাত রাখতেই বুঝলো প্রচণ্ড জ্বর। জুহার শরীরে আরিশ কাঁথা দিয়ে দেয়। সেই কাঁথাটা একমাত্র, আর কিছুই নেই এই রুমে। সে কাঁথাটা ভালোভাবে দিয়ে দিল, কিন্তু তাতেও জুহার ঠান্ডা কমছে না। মেয়েটা হঠাৎই আরো বেশি ফিসফিস করে ওঠে, মা, অনেক ঠান্ডা লাগছে মা, মা আমি কাঁপছি মা। আরিশের বুকের ভেতরে হঠাৎ করে একটা অচেনা বেদনা ভারী হয়ে আসে। জুহা যেন একটা অসহায় পাখির ছানা হয়ে তার সামনে পড়ে আছে। মুহূর্তে আরিশের কি যেন হয়। আরিশ একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকে না। তার মুখে দ্বিধা, তার চোখে দ্বন্দ্ব। তবে সেই ডাকটা, সেই কাঁপুনি তাকে এক মুহূর্ত দূরে থাকতে দেয় না। সে বিছানায় এসে শুয়ে পড়ে জুহার পাশে। ধীরে ধীরে হাত বাড়িয়ে টেনে নেয় জুহাকে নিজের বুকে শক্ত করে। বুকের মধ্যে জড়িয়ে নেয় এমনভাবে যেন জুহাকে তার শরীর দিয়ে আগলে রাখতে চায়, বিশেষ সব ঠান্ডা থেকে দূরে রাখতে চায়। জুহার মাথা দিয়ে ঠেলে আরিশের বুকে নেয়। কপাল গরম, ঠোঁট কাঁপছে অল্প অল্প করে। আরিশ অনুভব করে তার বুকের মধ্যে আজ বহুদিন পর কারোর জন্য একটা অনুভূতির কোমলতা কাজ করছে। এই কাঁপতে থাকা, ঘুমিয়ে পড়া, জ্বর ভেজা মুখটা তাকে আটকে ফেলেছে। সে হাত দিয়ে জুহার পিঠে আস্তে আস্তে বুলিয়ে দেয়। তার ঠোঁট ছুঁয়ে যায় জুহার কপালে। অদ্ভুত এক মায়া। একবার নয়, বারবার ছুঁয়ে দেয়, যেন জ্বরটা তার স্পর্শেই গলে যায়। তুই আমার সব জেদ পুড়িয়ে দিচ্ছিস জুহা। আরিশ নিজের মনে ফিসফিস করে বলে, তুই এমনভাবে দুর্বল করে দিস না আমায়। আমি আর কষ্ট পেতে চাই না। তার বুকের ভেতরে ধ্বনি ওঠে অভিমানের, ভালোবাসার, দায়বোধের। জুহা নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। তার শরীরটা একটু কম্পিত হলেও আরিশের বুকের উষ্ণতায় যেন একটু একটু করে থেমে আসছে কাঁপুনি। সে এক হাতে জড়িয়ে ধরে, অন্য হাতে মাথায় বিলি কেটে দেয়। রাতটা থেমে গেছে যেন। বাইরে বৃষ্টিও থেমে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু এই ঘরের মধ্যে একটা অদ্ভুত বৃষ্টি চলছে, ভেতরের বৃষ্টির, যা কারোর চোখে পড়ে না, শুধু হৃদয়ে অনুভব করা যায়।
আরিশ চেয়ে থাকে সেই মুখের দিকে। ভেজা চোখ, লালচে গাল, নিস্তেজ ঠোঁট, কি অদ্ভুত সুন্দর এই মুখটা। যখন অসহায় হয়ে পড়ে থাকে তার বুকের মধ্যে, সে হাত দিয়ে থুতনিটা ধরে হালকা করে ধরে জুহার ঘুমন্ত চোখে তার দিকে তাকায় না। তবুও আরিশ বলে উঠে ফিসফিস করে, আজ যদি তুই জেগে থাকতি জিজ্ঞেস করতাম কে তুই আসলে, তুই কেন আমার হৃদয় এমন জায়গা করে নিচ্ছিস যেটা আমি কাউকে দিতে চাই না। জুহা শুয়ে থাকে নিশ্চুপ। এসবের কিছুই টের পায় না সে তো ঘুমের ঘরেই পড়ে আছে। আরিশ তাকে বুকের আরো কাছে টেনে নেয়। এই প্রথম সে অনুভব করে ভালোবাসা এমন হয়, এমন নিঃশব্দ, তীব্র, অমোঘ, যেখানে ভাষার প্রয়োজন নেই, শুধু অনুভবই যথেষ্ট। সকালটা একটু মৃদু আজ, রোদের তেজ নেই, জানালার কাছে কুয়াশা জমে আছে হালুয়েতের গা। জুহার ঘুম ভাঙলো অনেক দেরিতে। চোখ খুলতেই মাথা ঝিমঝিম করছে, শরীরটা ভেঙে যাচ্ছে যেন বিছানায়। উঠে বসতেই গা ঘেঁষে কাঁথা পড়ে পড়ে যায়। রাতে জ্বরটা বেড়েছিল, সেটা এখনো পুরোপুরি কমেনি। শরীরটা একরকম ভারী হয়ে আছে। চোখ ঘোরাতে ঘোরাতেই বুঝে নেয় রুমে আরিশ নেই। এক ফোঁটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। অন্তত কিছু সময় বাঁচা যাবে রুক্ষ রাগী লোকটার মুখের জ্বালা থেকে। জুহা ধীরে ধীরে ফ্রেশ হয়ে বাইরে বেরোয়। নরম পায়ে হাঁটতে হাঁটতে ডাইনিংয়ের দিকে এগোয়। টেবিল ঘিরে সকালের নাস্তা চলছে, সবার মুখে হালকা গল্পগুজব। কেবল গম্ভীর মুখে বসে আছে আরিশ তিথির পাশে বসে খাচ্ছে। জুহার চোখে পড়ে একজোড়া ফর্সা হাত টেবিলের উপরে। জুহার চোখ আটকে যায় সেই হাতের মালিকের মুখে। আরিশ সাদা পাঞ্জাবি পরা, কপালে পড়ে থাকা একরাশ এলোমেলো চুল, দাড়িতে লেগে আছে রাতের নিঃসঙ্গতা। এত অল্পতেই এত গম্ভীর মুখ আর গর্জনের মতো চোখ দেখলেই বুক কেঁপে ওঠে। জুহা দ্রুত চোখ সরিয়ে নেয় আরিশের থেকে। যেমন এই লোকটা তেমন তার চাহনি ভাবতেই বুক কেঁপে ওঠে জুহার। ইকবাল হাসান জুহাকে দেখতে পেয়ে ডেকে ওঠেন, আসো মা, নাস্তা করবে না? জুহা মাথা নিচু করে এগিয়ে এসে বসে ইকবালের পাশের চেয়ারে। তখনও তার চোখ লালচে, ক্লান্তিতে ভরপুর। কেবল শরীরই না, মনও যেন অবসন্ন। ইকবাল জিজ্ঞেস করেন, মা, তোমায় এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ? জুহা কেবল মাথা নাড়ল। ইকবাল হাত বাড়িয়ে তার কপালে হাত রাখতেই চমকে উঠলেন। তোমার তো জ্বর মা, শরীর তো পুড়ে যাচ্ছে। জুহা মাথা নিচু করে বসে থাকে, কথার শক্তিটুকু যেন আর নেই। সহসা পাশে বসে থাকা অনামিকা বলে ওঠে, এই আরিশ, খেয়াল রাখতে পারিস না মেয়েটার? এত দায়িত্বহীন কেন রে তুই? আরিশ তখন রুটি মুখে দিচ্ছিল। কথাটা শুনেই থেমে যায়। ছোট কোনো প্রতিক্রিয়া নেই, চোখ গম্ভীর। মনে মনে বলে, বুকে জড়িয়ে ঘুমহীন সারা রাত কাটিয়ে দিলাম, আর তারা বলছে আমি নাকি দায়িত্বহীন। বাহ, কি বালের জীবন আমার। কিন্তু মুখে কিছুই বলল না আরিশ। তুই কি করে ঘুমিয়ে থাকিস? না নিজেরটা বুঝবি না অন্যের? অনামিকার কণ্ঠে ছিল ঝাড়। আরিশ মুখ তুলতেই বলে, আমি কারো কেয়ারটেকার না যে সারাদিন মাথার পাশে বসে থাকবো। স্বভাবসুলভ সেই চোয়াল শক্ত হয়ে যায়, চোখে অদ্ভুত তীব্রতা। ঠান্ডা ধীর অথচ কাঁটাসুক্ত কথা যেন ছুরি চালান্ত বাতাসে। জুহা চমকে তাকায় তার দিকে, ভাবে এই লোকটার মধ্যে কি দয়ামায়া বলতে কিছুই নেই। এত নির্দয় কেন লোকটা? কিছুক্ষণ পর নীরবতার মাধ্যমে জুহা ধীরে চামচে নাস্তা তুলতে তুলতে ইকবাল হাসানের দিকে তাকায়। কণ্ঠে এক শিশুর মতো করুণ সুর, আঙ্কেল, আমি বাড়ি যাব। আরিশ খাওয়া থামিয়ে ভয়ানক দৃষ্টিতে তাকায় জুহার পানে। চোখের দৃষ্টি রক্তলাল, ভয়ানক। ব্যাস, আর চোখে আরিশের দৃষ্টি দেখেই জুহা সূক্ষ্ম ঢোক গিলে বাড়ি যাওয়ার ইচ্ছে মিটে যায়। মুহূর্তেই জুহা চোখ নিচু করে নেয়। কিন্তু ততক্ষণে আরিশের দৃষ্টি তার শরীর ভেদ করে গেছে। সহসা নিজেকে সামলে নেয় জুহা। ভয় মাখানো কণ্ঠে দ্রুত বলে, না না, আমি যাব না, এমনি বলছিলাম। তবুও যেন বাকিদের চোখে পড়ে ওর মনের ভিতরের কথা। ইকবাল হেসে ফেলে জুহার কাণ্ডে। অনামিকা কেউ কিছু না বললেও বুঝে ফেলে এই বাড়ির দেয়ালের মধ্যে জুহার নিঃশ্বাস আটকে যাচ্ছে। অনামিকা কোমল স্বরে বলে, মা, চিন্তা করো না, আমরা দেখছি কি করা যায়। তুমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নাও। আরিশ চুপ, কিছু বলে না। খাওয়া শেষ করে সে উঠে দাঁড়িয়ে রুমের দিকে পা বাড়ায়। কিন্তু তার চোখ পড়েছে সেই লালচে মুখটার দিকে। তার বুকের ভেতরটায় একটা যন্ত্রণা টের পায়। ঠিক বোঝে না সেখানে কি নামে ডাকে। জ্বরের ছাপ
কণ্ঠে কাঁপুনি, মুখে ভয়। সেই মুখটাই তো কাল রাতে তার বুকের ভিতরে কেঁপে উঠেছিল শিশুর মতো। তখনও সে কাঁপছিল, এখনও কাঁপছে, কিন্তু সে তো আর মনে রাখে না। ভোরের আলোয় তার নিজেরই মনে হচ্ছে কাল রাতের সব কিছু কি তবে মায়া ছিল। সবার খাওয়া দাওয়া শেষ, জুহারও শেষ। আরিশ এখন রুমে শুয়ে আছে। জুহা ভুলেও আর সেই রুমে যাবে না, তাই সে পা বাড়ায় তিথির রুমের দিকে। দেখে তিথিও রুমে নেই। তিথিকে রুমে না দেখে জুহার মুখ চুপসে যায়। সে গিয়ে অনামিকাকে জিজ্ঞেস করে, তিথি আপি কোথায়? অনামিকা জুহার গালে মৃদু চড় দিয়ে হাসি মাখা কণ্ঠে শুধায়, এত ছোটাছুটি করছো কেন বাচ্চা? তোমার না শরীর খারাপ? জুহা অনামিকার মুখের উপরে জবাব দেয়, আমি মোটেও পাচ্ছি না আন্টি, যথেষ্ট বড় হয়েছি। এবার বলো তো তিথি আপি কোথায়? অনামিকার হাসি দীর্ঘ হয়। শব্দ করে হেসে ওঠে সে। বুঝেছি। বড় না হলে কি আর আমার ছেলের বউ হতে? তোমার তিথি আপি ছাদে গেছে। জুহা নাচতে নাচতে ছাদে চলে যায়। জ্বর কিছুটা কমেছে। সকালে খাওয়া দাওয়ার পর তিথি এই ওষুধ খাইয়ে দিয়েছিল। ছাদে এসে দেখে তিথি বসে আছে এক কোণে। তার মনটা যে ভীষণ খারাপ সেটা বুঝতে বাকি রইল না জুহার। জুহাও তিথির পাশে বসে পড়ে। তিথির কাঁধে মাথা রেখে বলে, ভাবি তোমার তো মন খারাপ কেন গো? তিথি গগনের পানে চেয়ে বলে, ভাই আমার ফোন নিয়ে নিয়েছে। সামিরের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। কেমন আছে সামির? আমার জন্য হয়তো খুব চিন্তা করছে, তাই না? এ বলেই তিথি কেঁদে ওঠে। জুহারও মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ চুপ করে থেকে জুহা বলে, শোনো ভাবি, ওই বাজে লোকটাকে তুমি রাজি করো আমাকে বাড়ি নিয়ে যেতে। তারপর তুমি ভাইয়াকে যা যা বলতে চাও সব একটা চিঠিতে লিখে দিও। আমি সেটা ভাইয়াকে দিয়ে দেব। ভাইয়াও চিঠি দিলে সেটা তোমাকে এনে দেব। তিথি কান্না ভেজা চোখ নিয়েই তাকায় জুহার দিকে। অল্প হাসেও সে জুহার মাথায় গাঁটটা দিয়ে বলে, পিচ্ছির মাথায় দেখছি বুদ্ধি আছে। চলো ভাইয়াকে এখনই রাজি করাবো। তিথি উঠে যায়। এক লাফ দিয়ে ছুটে যায় নিচে। পেছন পেছন জুহাও আসে। দুপুরের খাবার শেষ হলেও ডাইনিং রুমের বাতাস ভারী হয়েছিল। জুহা নিঃশব্দে উঠে চলে গিয়েছিল রুমে। অনামিকা পেছন থেকে চিন্তিত চোখে তাকিয়েছিল মেয়েটার দিকে। তাদের ঘরে নতুন অতিথি, অথচ কতখানি একা সে আর আরিশ। সে যেন নিজের ভাবনায় আটকে থাকা কেউ। চোখ দুটো লুকোনো, কিন্তু মনটা যেন বিস্ফোরণে মুখে দাঁড়িয়ে। ইকবাল একটু চুপচাপ হয়েছিল। তারপর টেবিল থেকে উঠে সে আরিশের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, তুই আজ জয়কে ওর বাসায় দিয়ে আয়। ওর শরীর খারাপ, মনও খারাপ। বাড়ির একটু হাওয়া লাগলে ভালো লাগবে। সুস্থ হলে আবার নিয়ে আসিস। আরিশ বাবার কথায় মুখ ফিরিয়ে বলে, আবার আমি? ওর দুঃখ, জ্বর, কষ্টের সবকিছু আমার দায়িত্ব? ইকবাল কড়া গলায় বললেন, হ্যাঁ, ও তোর বউ, সব কিছুই তোর দায়িত্ব। পাশ থেকে অনামিকা যোগ করলেন, জুহা তো অসুস্থ, রাতভর জ্বরে পুড়েছে, আর তোকে তাতে টানেনি। অথচ তুই একবারও খোঁজ নিলি না। মেয়েটার একটুখানি শান্তির দরকার। আরিশ ঠোঁট কামড়ে ধরে। কথা বলবে না ঠিক করেছিল, তবুও বলে ফেলে, তাহলে নিজেরা নিয়ে যাও, আমি কারোর ড্রাইভার না। ইকবাল এবার ধীর অথচ ভারী কণ্ঠে বললেন, আরিশ ও তোমার বউ হয়। তখনই উপস্থিত হয় তিথি। ভাইয়াকে বলে, ও ভাইয়া, দিয়ে আসো না ওকে। মেয়েটার ভীষণ মন খারাপ। 2 দিন পর না হয় নিয়ে এসো। আরিশ এবার বেশ জোরেই বলে, হয়েছে, এত প্যাচাল পারতে হবে না, নিয়ে যাব। বলো গিয়ে রেডি হতে। তিথি দৌড়ে বেরিয়ে যায় তৎক্ষণাৎ। আরিশ ফিসফিসিয়ে বলে। কিছুক্ষণ পর জোহা রেডি হয়ে আসে। তিথি জোহাকে বাইরে নিয়ে আসে। খুব গোপনে একটা চিঠি ধরিয়ে দেয় জোহার হাতে। জোহা দেখে ভয়ঙ্কর মানব তার সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। জোহা তিথির দিকে চেয়ে বলে, আপি ওই লোকের সাথে কেন যেতে হবে? আমি যাব না। ফিসফিসিয়ে বলে জোহা, তবুও শুনে ফেলে আরিশ। তিথি জোহার হাত টান দিয়ে বলে, আরে পাগল, ওনার সাথেই তোমার যেতে হবে। জোহা উঠে বসলো বাইকের পিছনে। যথেষ্ট দূরত্ব রাখারই চেষ্টা করলো, যেন কোনোভাবেই আরিশের শরীরের সাথে তার শরীর স্পর্শ না করে। আরিশ এটা বুঝতে পেরে বাইকের গতি বাড়িয়ে দেয়। জোহা ভড়কে যায় কিছুটা। না পারছে আরিশকে কিছু বলতে, আর না পারছে কাছে আসতে। আরিশ বাইকের গতি আরও বাড়িয়ে দেয়। না পেরে জোহা মৃদু চিৎকার দিয়ে ওঠে। মা বলে। আরিশের হাসি পেলেও সে চেপে রেখে থমকে বলে, এখানে মা এলো কোত্থেকে? যত সব পাগল। কিছুক্ষণ পর আরিশের বাইক এসে থামে জুহাদের বাড়ির সামনে। জুহা লাফ দিয়ে নেমে পড়ে। হালকা বাতাস বইছে। জুহা গেটের সামনে পৌঁছে দরজায় দাঁড়িয়ে পড়ে। একটু থেমে মুখ ভেঙচি দিয়ে বলে, এভাবে ভূতের মতো তাকিয়ে আছেন কেন?
এটা আমার বাড়ি, এখানে কেউ আপনাকে ভয় পায় না। আরিশ চুল শক্ত করে বলে। থাপড়ে মুখের নকশা বদলে দেব, তখন দেখব কে ভয় পায় না। থাপ্পড়ের কথা শুনে জুহা এক দৌড় চলে যায় বাড়ির ভেতরে। আরিশ জুহার যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসে। জুহা বাড়ির দরজায় চৌকাঠ পেরিয়ে উঠোনে পা রাখতেই যেন একটা দীর্ঘশ্বাস মুক্ত পেল তার বুক। ইটে দেয়ালে লেপ্টে থাকা লতাগুলো, ঘরের টিনের ছাদে বৃষ্টির চিহ্ন, উঠোনের চেনা ধুলোবালি, সব কিছুর মধ্যেই যেন শান্তির ছায়া লুকিয়েছিল। সে বুক ভরে শ্বাস নিল। চেনামাটির গন্ধটা যেন তার হৃৎস্পন্দনের সঙ্গে মিশে গেল। কতদিন পর ফিরল নিজের ঘরে। যদিও সময়টা খুব বেশি নয়, তবু তার কাছে মনে হচ্ছে এ যেন সহস্র বছরের এক প্রবাস যাপন। উঠোনে দাঁড়িয়ে হঠাৎই চিৎকার করে ওঠে, মা, ও মা, আমি এসে গেছি। চেনা সেই কণ্ঠ শুনেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন প্রেমী। মনে হয় প্রথমে শুনতে ভুল করেছেন, কি তার কন্যার স্বর নাকি কল্পনা, কিন্তু না, জোহাই তো। সত্যি সে ফিরে এসেছে। প্রেমীর চোখ ছলছল করে ওঠে। এই কয়েকদিনেই যেন কিভাবে শুকিয়ে গেছে তিনি। চোখের নিচে গাঢ় কালো দাগ, মুখের গড়নে একরাশ চিন্তার ছাপ। জো ছুটে এসে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন রিমি। মা মেয়ের সেই কান্নার দৃশ্য যেন নীরব সন্ধ্যাকেও কাঁদিয়ে তুলল। মায়ের কান্নার শব্দে ভেতর থেকে বেরিয়ে আসে সামির। দরজার কাছে থেমে যায় সে, দেখে তার মা যেন প্রাণ ফিরে পেয়েছে। তার ঘরের আঙ্গিনায় যেন একখণ্ড শান্তির আলোক রেখা নেমে এসেছে। সামিরের ভেতরের ভার যেন অনেকটাই হালকা হয়ে গেল। জোয়াকে বাড়ি পৌঁছে দিয়ে বাইক ঘুরিয়ে নেয় আরিশ। ফাঁকা রাস্তায় দমকা হওয়ার তোড়ে তার চুলগুলো কপালে এসে পড়েছে বরংবার। মনটা আজ অদ্ভুত রকমের হালকা। গম্ভীর কঠোর সেই পুরুষটি আজ যেন একটু নরম, একটু উদার। আরিশের যখন মন ভালো থাকে তখন সে গান গায়, গলা ছেড়ে গান গায়। হঠাৎ সে গুনগুন করে গিয়ে ওঠে, লালন ফকির ভেবে বলে সদায়, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আরিশ বাইক থামিয়ে রাস্তার ধারে একটা চায়ের দোকানে ঢোকে। সে মোটেও চা খেতে আসেনি, সিগারেট কিনে নেয় সে। চা নয়, আজ শুধু ধোয়ার সঙ্গেই তার সম্পর্ক। সিগারেট জ্বালিয়ে বাড়ির পথ ধরে আরিশ। বাড়িতে ঢুকে চাবির রিংটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতেই আসে। ড্রয়িং রুমে এসে গম্ভীর মনোযোগে টিভি দেখছিল তিথি। ভাইয়াকে এত খুশি দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাই, আজকে তো তোমাকে একদম আলাদা লাগছে, কি হয়েছে বলো তো? আরিশ চাবি ছুঁড়ে ফেলে দেয় টেবিলে। কপালের চুলগুলো হাত দিয়ে সরিয়ে বলে, আপুটাকে বিদায় দিয়ে দিলাম, সের জন্য একটু হালকা লাগছে, বুঝলি? তিথির মুখটা মুহূর্তেই নিস্তেজ হয়ে যায়। সে বিরক্ত হয়ে বলে, আপদ বলছো কাকে ভাইয়া? সে তোমার স্ত্রী, তুমি না মানলেও আমি কিন্তু জুহাকে আমার ভাবি হিসেবেই মেনে নিয়েছি। কোনো জবাব না দিয়ে আরিশ চলে যায় নিজের রুমে। প্রথমেই সে শাওয়ার নেয়, তারপর একটা টাওয়াল কোমরে পেঁচিয়ে বেরিয়ে আসে। এটাই তার অভ্যেস। চুপচাপ ভিজা চুল নিয়ে বিছানায় চিৎপাটাং হয়ে শুয়ে পড়ে। এই মুহূর্তে তার মাথা মুছতে ইচ্ছে করছে না। এখন দুনিয়া উল্টে গেলেও সে মাথা মুছবে না। চোখ বুজে শুয়ে থাকে কিছুক্ষণ। আরিশ সহসা চোখ পড়ে বিছানার এক কোণে পড়ে থাকা লাল রঙা একটা ওড়নার দিকে। ধীরে হাত বাড়িয়ে তা তোলে আরিশ। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিসফিস করে বলে, আব্বু চলে গেলেও চিহ্ন ঠিকই রেখে গেছে। হঠাৎই আরিশ ওড়নাটা নাকের কাছে নিয়ে আসে। চোখ বুজে গন্ধ নেয়। ঠোঁটে দুষ্টু এক হাসি টেকা খেলে যায়। বাহ, জুহা জুহা গন্ধ পাচ্ছি তো। আরিশ জোহার ওড়নাটা নিয়ে মাথা মুছে নেয়। মাথা মুছে এগিয়ে যায় আলমারির কাছে। ওড়নাটা খুব যত্ন করে রেখে দেয় নিজের আলমারির এক গোপন ড্রয়ারে। তারপর তার একাকিত্বের সঙ্গে ডায়েরিটা টেনে নেয়। সেখানে সে কথাগুলো নিজের ছায়ার সঙ্গে বলে। ডায়েরির এক পৃষ্ঠায় সে লেখে, আরিশ নিজেকে হারিয়ে ফেলছে। সে নিজের ভেতরে সে রাগী গম্ভীর পুরুষটিকে আর খুঁজে পাচ্ছে না। আপদ তার সমস্তটা দখল করে নিচ্ছে। পাশের পৃষ্ঠায় লেখে, শূন্যতায় ভরপুর আমি, কেবল আমাদের সীমাবদ্ধ। পূর্ণতার চাঁদ ছোঁয়ার মিথ্যে স্বপ্ন আর চোখে ভাসে না। সন্ধ্যার পর সামির আজ কোথাও বের হয়নি। আজ তো তার ঘরে ফিরে এসেছে শান্তির শিখা। খুশিতে নিজ হাতে আদর করে খাইয়ে দিয়েছে ছোট বোনটিকে। জোহা যখন জন্মায় সামির তখন মাত্র 6 বছরের শিশু। তবুও সেদিন ওর জন্মের আনন্দে বায়না করেছিল সবার আগে কোলে নেবে সে। সত্যিই নিয়েছিল। আর সেই প্রথম কোলে নিয়েই পেয়েছিল জীবনভর ভালোবাসার এক প্রতিশ্রুতি। বাবাকে হারিয়েছিল 1 বছর বয়সেই, কিন্তু সামির বাবার অভাব বুঝতে দেয়নি কখনো। 5 বছর বয়সেই জুহা শিখেছিল বোঝার ভাষা।
আর সেই থেকে সামির হয়ে উঠেছিল তার পাহারাদার, তার ছায়া। অল্প বয়সেই সামির ঝাঁপিয়ে পড়েছিল সংসারের ভার কাঁধে নিয়ে। তবে কথায় আছে না, অভাগা যেই দিকেই যায় নদীও সেই দিকেই শুকিয়ে যায়। সেটাই হয়েছিল সামিরের সঙ্গে। আত্মীয়দের মুখ ঘুরিয়ে নেওয়ার দিনগুলোতে সে হয়ে উঠেছিল পাহাড়, অটল, অবিচল। কখনো সে দিনমজুর, কখনো হোটেল কর্মচারী, তবুও বোনের মুখে হাসি ছিল, ভালোবাসা ছিল। বোনের সমস্ত আবদার সে পূরণ করেছে। সেই ছোট্ট বোনটি আজ বড় হয়ে গেছে, কিন্তু ভাইয়ের চোখে এখনও সে ঠিক আগের মতোই। বোনের জন্য সামিরের ভালোবাসা বিন্দু পরিমাণও কমেনি। সন্ধ্যায় জুহা শুয়ে আছে মায়ের কোল ঘেঁষে, আর সামির একের পর এক প্রশ্ন করে চলেছে। কেমন ছিলি ও বাড়িতে? কেউ কিছু বলেনি তোকে? আরিশ খারাপ ব্যবহার করেনি তো? জুহা প্রতিবারই যাহা মিথ্যা জবাব দেয়। না ভাইয়া, ওখানে খুব ভালো ছিল মামি, কেউ কিচ্ছু বলেনি আমাকে। কারণ সে জানে সত্যিটা বললে আর কোনোদিনও তাকে সেখানে যেতে দেবে না ভাই। অথচ তাকে তো যেতেই হবে। ভাইয়ের মনের গহীনে বাসা বেঁধেছে এক আকাঙ্ক্ষা, এক প্রেম, যেটা তিথি নামের মেয়েটির প্রতি। সেই ভালোবাসার জন্য হলেও যেতে হবে। সামিরকে কখনো কোনো কিছুর আবদার করতে দেখেনি জুহা। আবদারই বা কার কাছে করবে? তবে এখন জুহা সামিরের চোখে তিথিকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছে। রিমি রান্নাঘরে চলে যায় উঠে। জুহা ধীরে নিজের ব্যাগ থেকে একটা খাম বের করে সামিরের হাতে দেয়। ভাইয়া, তিথি আপু দিয়েছে তোমায়, বলেছে চিঠির উত্তরে যেন আমার কাছে একটা চিঠি দিয়ে দাও। তিথির নাম শুনে সামিরের বুকটা কেমন যেন দুলে ওঠে। চিঠিটা হাতে নিতে নিতে সে ফিসফিস করে। আরিশ ভাইয়া জানলে? আরিশের নাম শুনতে গলা শুকিয়ে আসে জুহার। জুহা গলা শুকিয়ে বলে, ওই শয়তান ব্যাটা আর কি করবে, ওসব নিয়ে তুমি চিন্তা করো না তো। মনে মনে জুহা বলে, উনি আর কি করবেন, রাক্ষসের মতো চেয়ে থাকবে, তারপর কষে এক থাপ্পড় মেরে অজ্ঞান করে দেবেন, ব্যাস। সামির ধীরে চিঠির খাম খুলে ভেতরে মনের গহীন থেকে উঠে আসা কিছু শব্দ। আমার সামির, তুমি কেমন আছো? এই প্রশ্নটা করার আর কোনো অধিকার আমার নেই, জানি। তোমার খারাপ থাকার কারণও আমি, তবু মন মানে না। খুব জানতে ইচ্ছে করে, খাচ্ছ ঠিক মতো, ঘুম হচ্ছে, সব জানতে ইচ্ছে করে প্রতিদিন। আমার ফোনটা এখন আর আমার কাছে নেই, ভাই নিয়ে নিয়েছে। তোমার নাম শুনলেই বলে এই সম্পর্ক থাকবে না আর। তুমি নাকি আমার জন্য ঠিক না। তোমার মতো একজন মানুষকে, যে আমাকে এতটা ভালোবেসেছে, যার ভালোবাসায় আমি নিজেকে চিনতে শিখেছিলাম, তাকে ঠিক না বলে উড়িয়ে দেওয়া যায় না, বুঝলে? আমি ভেঙে পড়িনি সামির, আমি ভেতর থেকে মরে গেছি। আমি প্রতিটা ক্ষণেই তোমার অভাব টের পাই। তোমার গুড মর্নিং ছাড়া সকালটা শুরু হতো না আমার। তোমার শুয়ে পড়ো ছাড়া রাতটা শেষ হতো না। এখন আমার সকালও নেই, রাতও নেই, শুধু একটা ভাঙা আমি আছে, যে তোমাকে ছাড়া বাঁচার অভিনয়টা চালিয়ে যাচ্ছে। আমি তোমাকেই ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ফোন নেই, যোগাযোগ নেই, তবু মনটা আছে, প্রাণটা আছে, সবই তোমার নামে বাঁধা। ভালো থেকো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমারই, আর সারা জীবন তোমারই থাকবো, তিথি। চিঠি পড়া শেষ হলে সামির একটা দীর্ঘশ্বাস ফেলে। সামির ছোট্ট করে বলে, যা বোন, এখন ঘুমিয়ে পড়। জুহা মায়ের পাশে ঘুমিয়ে পড়ে নিঃশব্দে। রাত 1:30। আরিশ এখনো জেগে। ঘুম নেই তার চোখে, ঠোঁটের আধপোড়া সিগারেট। নিঃশ্বাসে ছুঁয়ে যায় ধোয়ার ধারা। বিছানা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। নিজের মনে ফিসফিস করে সে, আপদ ছাড়া বিছানাটা ভালো লাগছে না। শুধু পাশে শুয়ে থাকার জন্য হলেও ওই মুরগির বাচ্চাটাকে আবার নিয়ে আসতে হবে। তারপর হঠাৎ বিরক্ত হয়ে বলে, কি এক যন্ত্রণা! পাশে থাকলে ঘুম হয় না, না থাকলে আরও হয় না। আল্লাহ, আমি কোন পথে যাব? নিজের কথায় নিজেই হেসে ওঠে আরিশ। কি এক আজব আপদ রে ভাই! আমার গম্ভীর চরিত্রের 12টা বাজিয়ে দিয়েছে। আমার তো এখন অচেনা লাগে নিজেকে। এই আমি নয় তো? জুহাহীন রাত যেন শূন্যতায় ঢাকা এক বিস্তৃত মরুভূমি। আরিশ নিজেকে এই প্রশ্ন করে, কেন ছায়ার মতো একাকিত্ব ঘিরে ধরেছে তাকে। চোখের পাতা বন্ধ করতেই ভেসে ওঠে মেয়েটির চোখ ভরা অভিমান আর নরম কণ্ঠে বলা কথাগুলো। সপ্তাহ পার হয়ে গেছে, অথচ জুহা ফেরেনি, আসার নামটুকুও নেয়নি। আরিশ পড়ে আছে দ্বিধার ধারায়। একদিকে ইগোর জন্য সে কল করছে না, অন্যদিকে খালি বিছানায় ঘুমো আসছে না। মনটা বলে দূরে থাকো, কিন্তু হৃদয় ফিসফিস করে তাকে ফিরিয়ে আনো। আরিশ মনস্থির করে ফেলে, এবার ফিরলে আগে কষে 2টা থাপ্পড় মারবে, তারপর সোজা প্রশ্ন। জামাইকে একা রেখে চলে গেলি কেন? হ্যাঁ?
সকাল 8টা, পুরো বাড়ি জেগে উঠলেও একমাত্র আরিশ এখনো ঘুমের দেশেই রয়ে গেছে। বিছানায় উপর হয়ে পড়ে আছে সে, চোখ বন্ধ, চুলগুলো এলোমেলো, মুখে ক্লান্তির ছায়া। তিথি অনেকবার ডেকে গেছে, দরজার কড়া নাড়ার শব্দ মিলেও গেছে নিঃশব্দে বাতাসে, তাতেও কোনো কাজ হয়নি। শেষমেশ অনামিকা নিজেই এসে দাঁড়ালো তার পাশে, মুখের চেহারার বিরক্তির স্পষ্ট, কণ্ঠে জোর। আরিশ, উঠবি নাকি এখনই ঠান্ডা পানি ঢেলে দেব? আর একটু ঘুমাই না আম্মু, একটু। অনামিকার ধৈর্য চুকিয়ে যায়, গলার স্বর আরও কড়া হয়। উঠো বলছি, 8টা বাজে। শেষমেশ বড় কষ্টে চোখ মেলে আরিশ ধীরে ধীরে উঠে পড়ে। বিছানার চাদরটা যেমন এলোমেলো, তার মনটাও তেমন বিক্ষিপ্ত। ওয়াশরুমে ঢুকে মুখে পানি ছিটা দেয়, যেন হুঁশ ফিরিয়ে আনার শেষ চেষ্টা। আয়নায় নিজেকে দেখে, কিন্তু নিজের চোখের তলায় জমে থাকা ক্লান্তি ও শূন্যতা থেকে চোখ যেন সরেই না। আরিশ বাইরে এসে দেখে সকলের খাবারের টেবিলে প্রায় পূর্ণ। ইকবালের নিয়ম, এটা সকালের খাবার সবাই একসাথেই খাবে, আজও কেউ খায়নি। অপেক্ষা কেবল একজনেরই, সেটা আরিশ। চুপচাপ এসে তিথির পাশে চেয়ারে বসে আরিশ। অনামিকা তার প্লেটে তুলে দেয় খাবার, কিন্তু খাবারে তার কোনো আগ্রহ নেই। চিবিয়ে যায় যেন কোনো স্বাদ নেই জিভে, কোনো রং নেই সকালটায়। ইকবাল এবার নীরবতা ভেঙে বলে ওঠেন, 1 সপ্তাহ হয়ে গেল মেয়েটা বাড়ি গেছে, এবার গিয়ে নিয়ে আসো। আরিশ যেন শুনেও শুনল না, প্লেটে চোখ রাখে, কণ্ঠে উদাসীনতা। আসতে চাইলে নিজে চলে আসবে, আর তোমাদের যদি খুব ইচ্ছে করে নিজেরা নিয়ে এসো। ইকবাল এবার থেমে যায়, চামচটা থামিয়ে ছেলের দিকে তাকান। তুমি নিয়ে গিয়েছ, আনার দায়িত্ব তোমার। আরিশের সুরে এবার স্পষ্ট ধৈর্যহীনতা। আমি আর ও বাড়িতে যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ রাখি না, না তো ওকে আনার দ্বারা। এক মুহূর্তে নীরবতা নেমে আসে টেবিলে, তিথির মুখে বিষাদের রেখা। দিন কাটে না জুহাকে ছাড়া, কিন্তু তারও অপেক্ষা অন্য কিছু। সামিরের সেই প্রতিশ্রুতি চিঠি, যা এখনো আসেনি। তবুও ভাইয়ের মনটা গলার জন্য তিথি আবদার করে, যাও না ভাইয়া, ওকে ছাড়া একদম ভালো লাগছে না, সবাই যেন থেমে আছে, প্লিজ ভাইয়া, না করো না। আরিশ মুখ তুলে চায় তিথির দিকে। বাবার কথায় না করে দিলেও বোনের আবদার না করতে পারে না। বোনটা চেয়ে তার খুব শখের, এই বোনটাই তো তার চোখের মণি। অহংকার গিলতে হয় তাকে। গলা নিচু করে ছোট করে বলে, আচ্ছা যাব। এইটুকুতেই তিথির মুখে খুশির বন্যা, চোখে আনন্দের ঝিলক, যেন বাড়ির সব আলো ফিরেছে তার চোখে। খাওয়া যখন প্রায় শেষ, ইকবাল আবার বলে ওঠে, কিন্তু আরিশের দিক থেকে আসে না কোনো প্রতিক্রিয়া। চোখ তুলেও তাকায় না বাবার দিকে, কেবল প্লেটের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, আরিশ, আমার মনে হয় এবার তোমার আমার বিজনেসে বসা উচিত। আর কতদিন এভাবে থাকবে? তোমাদের এত চিন্তা করতে হবে না, যখন সময় হবে তখন আমিই বসবো। একবার হতাশ শ্বাস ফেলে। বিকেলের আলো ধীরে ধীরে সোনালি হয়ে উঠেছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে পুরানো পাতার গন্ধ। তার মধ্যে এক অনিচ্ছ শব্দ ভর করে পা ফেলে বাড়ির উঠোনে ঢুকলো এক অচেনা সাড়া। জোয়া তখন মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে, কিন্তু চোখের পাতায় তখন অজস্র ভাবনার ঢেউ। পাখিরা ফিরে যাচ্ছে নিজ নিজ বাসায়। এমন সময় একখানা বাইক এসে দাঁড়ায় জুহাদের উঠোনের পাশে। ধুলো উড়িয়ে শব্দ করে ব্রেক কষে দাঁড় করায় আরিশ। বাইক থেকে নেমে দাঁড়িয়ে পড়ে সে, হেলমেট খুলে নামলো আরিশ, পরনে গাঢ় নীল শার্ট। দরজার কড়কড় শব্দ, জোহার মা চমকে উঠলেন। সামিরও বাড়িতে এই সময় কে আসলো? তিনি বেরিয়ে এসে দরজায় যাকে দেখতে পেলেন, মুহূর্তেই কান্নায় ভেঙে পড়লেন। আরিশ দাঁড়িয়ে আছে, বুক ভরা অহংকার, চোখে কঠোরতা। রিমি বুঝতে পারে আরিশ জুহাকে নিতে এসেছে। জোহার মা দৌড়ে আসেন, ওর গা ছুঁয়ে কাঁদতে কাঁদতে বলেন, বাবা কেমন আছো? ভিতরে এসো। আরিশ কেবল ছোট্ট করে জানায়, ভালো আছে। আরিশ খানিক অবাক হয়। এই তো সেদিন তিথিকে পাওয়া যাচ্ছিল না। আরিশ যেন পাগল হয়ে গিয়েছিল। শেষে জানতে পারে তিথি সামিরের সঙ্গে পালিয়ে গেছে। আরিশ খোঁজ নিয়ে দেখে সামিরদের বাড়ি একই এলাকায়। এই সপ্তাহ বোনের কোনো খোঁজ না পেয়ে অস্থির হয়ে যায় আরিশ। তিথি এবং সামির দুজনেই ফোন বন্ধ ছিল। আরিশ তখন চলে আসে সামিরের বাসায়। সামিরের মায়ের পাশে দেখতে পায় ষোড়শী কন্যা জুহাকে। কোনো কিছু না ভেবেই জুহাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় তার মায়ের সামনে। জুহা সেদিন খুব আর্তনাদ করেছিল, সেই সব পাত্তা দেয়নি আরিশ। চাইলেই সে জুহার ক্ষতি করতে পারত, কিন্তু সে করেনি। রাগের মাথায় বিয়েই করে ফেলেছে। এত কিছুর পরেও রিমি তাকে বাবা বলে সম্বোধন করছে। জুহা বারান্দায় দাঁড়িয়ে, পরনে সাদা কামিজে হালকা নীল বুটিকের কাজ, চুলগুলো খোলা, চোখ দুটো যেন নদীর মতো নীরব। বুকের গভীরে
হালকা কাঁপন, আবার দেখবে আরিশকে, কিন্তু মনে ভয় স্বর। তার চোখের চিন্তা আর ভ্রু কুঁচকে আছে। আরিশ আর চোখে দেখে সামিরকে। ছেলেটা সুঠাম দেহি না, হ্যাংলা পাতলা গড়নের, চিকন নাক, গভীর চোখ, চেহারায় যেন একটা ভদ্রতা আছে। আরিশ জুহার দিকে তাকিয়ে বলে, রেডি হও, ফিরতে হবে। জুহা দৌড়ে ঘরে চলে যায়। রিমির জোড়াজুড়িতে আরিশ ঘরে এসে বসেছে। কিছুক্ষণ পর জুহা রেডি হয়ে বেরিয়ে আসে। এবার বিদায়ের পালা। জুহা সামিরের কাছে গিয়ে ফিসফিস করে কি যেন বলে এসেছে। আরিশ কিছু বলল না, জুহার দিকে তাকালো। চোখাচোখি হতেই দুজনের মাঝখানে নেমে এলো নীরবতা। সে চোখে জুহা পড়ে গেল যেন এক অচেনা গল্পের নায়িকা হয়ে। চলো। শুধু এইটুকুই বলল। জুহা মায়ের হাত আঁকড়ে ধরলো, চোখ ভিজে। মা, আমি যাচ্ছি, তুমি কান্না করো না। রিমি কপালে চুমু দিয়ে বিদায় দিলেন। জুহা কান্না ভেজা চোখ দিয়ে বাইকে উঠে বসে। আরিশ বাইক স্টার্ট দেয়। আজ দিয়ে দ্বিতীয়বার জুহা আরিশের এত কাছে। জুহার বুকটা কেমন করে কাঁপছে। হাওয়ায় ওড়ানো চুলে তার মুখটা যেন নরম একটা কবিতা। রাস্তায় হালকা বাতাস গোধূলির রং। মাঝে মাঝে গাছের পাতার ছায়া পড়ে যাচ্ছে রাস্তায়। কেউ কোনো কথা বলেনি। আরিশ মনে মনে ভাবছে আজ মুরগির বাচ্চার পাশে বেশ ভালোই ঘুম হবে। রাতের অন্ধকারে বাড়ি চলে আসে দুইজন। ইকবাল বাসায় নেই, তিথি ঘুমিয়ে আছে। জুহা কিছুক্ষণ অনামিকার সাথে কথা বলে তারপর জুহা ধীরে ঘরে ঢুকলো। মৃদু আলো জ্বলছে, ঘরটা নিঃশব্দ। ওর মাথা ভরে উঠেছে আবারও সেই শয়তান লোকটার সামনে থাকতে হবে। হঠাৎ ওর মনে পড়ে সামিরের চিঠি। ওটা এখনো আছে ওর কাছে, সেই ছোট্ট খাম, কাগজে লেখা কয়েকটা শব্দ, একটা নিঃস্বার্থ ভালোবাসা। জো আরিশের ভয়ে ধীরে বালিশের নিচে হাত ঢুকিয়ে ওটা লুকিয়ে রাখে। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। সেটাই হলো। তখনই দরজা খুলে রুমে আসে আরিশ। তার চোখে ঠিক ধরা দিল জুহার লুকিয়ে ফেলা চিঠিটা। তুই কি করলে? আচমকা দরজার গর্জন। আরিশ ঘরে ঢুকেই চিৎকার দিয়ে উঠল। জুহা আটকে উঠল। কি রাখলে ওখানে? কি লুকাচ্ছিস আমার কাছ থেকে? কিচ্ছু না। জুহা কাঁপতে কাঁপতেই বলে। আরিশ বালিশের নিচ থেকে খামটা টেনে বের করলো। খামের উপরে লেখা, ভালোবাসি তোমায়। আরিশের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। জুহা ভয়ে সিটিয়ে গেল। আরিশ তাকাতেই জুহা চোখ মুখ খিচে ফেলে। এখন নিশ্চিত থাপ্পড় খাবে সে, কিন্তু না, আরিশ থাপ্পড় দিল না। চিঠিটা খুলেও দেখলো না, উল্টো সে ভুল বুঝলো। চিঠিটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। ঝাঁপিয়ে পড়লো জুহার উপরে। আরিশ জুহার গলা চেপে ধরে। জুহা কিছু বলতে চাইছে, আরিশ শুনছে না। জুহার চোখ মুখ ইতিমধ্যেই লাল বর্ণ ধারণ করেছে। তার সমস্ত শরীর কাঁপছে, চোখ দিয়ে পানি ঝরছে। আরিশ চিৎকার করে বলে ওঠে, তুই কি আমায় পাগল বানানোর শপথ নিয়েছিস? জুহা কেঁদেই যাচ্ছে। আরিশ ছেড়ে দেয় জুহাকে। জুহা কাশতে শুরু করে। আরিশ রাগ সামলাতে না পেরে নিজের চুল খামচে ধরে। হঠাৎ একটা থাপ্পড় পড়ে জুহার গালে। শরীর কেঁপে ওঠে জুহার। মনে হলো কেউ যেন আকাশ পাতাল কাঁপিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারল। আরিশ তাতে দাঁত পিষে বলে, আমি তোর শরীর থেকে প্রাণটা ছেড়ে ফেলবো। তারপর আর কিছু না বলে ঘরের দরজা ঠাস করে খুলে বেরিয়ে যায় আরিশ। জুহা চুপচাপ বিছানায় বসে কাঁদতে থাকে। দরজা খোলা, বাতাস ঢুকছে ঘরে, জানালার পর্দা দুলছে। আকাশে চাঁদ নেই আজ, শুধু অন্ধকার, আর তার ভেতরে ভেসে বেড়াচ্ছে ভালোবাসার বিষাক্ত ছায়া। রাত একটার ঘন অন্ধকারে পুরো বাড়িটা নীরব নিথর হয়ে আছে, যেন কোনো অদৃশ্য যন্ত্রণায় জমে আছে সমস্ত দেয়াল, জানালা, বাতাস। কিন্তু এই নীরবতার মধ্যেও একটা কান্নার ক্ষীণ শব্দ ভেসে আসে এক ফাঁকে। হিসিস করে নিঃশ্বাস ছড়িয়ে ফাটিয়ে উঠে আসা হিচকি মিশানো কান্না। জুহা কাঁদছে না, এটা কোনো সাধারণ অভিমানের কান্না নয়। এই কান্নার মধ্যে আছে অপমান, অব্যক্ত বেদনা, আর একরাশ ভাঙা অবিশ্বাসের মর্মন্ত চিৎকার। বুকের গভীরে জমে থাকা অভিমানে ভারটা যেন আর বহন করতে পারছে না সে। তার শরীরটা কুঁকড়ে আসছে শীতে নয়, রক্তে মিশে যাওয়া লাঞ্ছনার দহনে। আজও একটি থাপ্পড়, মুখে নয়, শুধু আত্মায় লেগেছে। চাইলেই বলতে পারতো জুহা। সে বলতে পারতো চিঠিটা তিথির জন্য, সামিরের লেখা। আমি শুধু তাদের ভালোবাসা রক্ষা করতে চেয়েছি। কিন্তু বলেনি, কারণ জুহা জানে এই কথা বললেই সামিরের জীবন থেকে হয়তো চিরতরে মুছে যাবে তিথি। আর জুহা কখনোই চাইবে না ভালোবাসার কোনো গল্প অসমাপ্ত থেকে যাক। নিজের গায়ে অপমানের কালি মেখে হলেও সে চাইবে কোনো প্রেম যেন ভাঙনের কাঁটায় জর্জরিত না হয়। তবে ভালোবাসা বাঁচাতে গিয়ে নিজের আত্মার যখন বরাবরই থাপ্পড় খায়, তখন খুব কষ্ট হয়। চোখের পাতা ভারী হয়ে আসছে জুহার। কান্না ক্লান্ত হয়ে করে দিচ্ছে তাকে। বুকের মধ্যে জমে থাকা নিঃশ্বাসগুলো একে একে জ্বলে যাচ্ছে। আর কবে যে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সেই হিসাবও তার নিজের জানা নেই। অন্যদিকে রাত প্রায় 2টা। চারপাশে ঘন নীরবতা নেমে এসেছে। শহরের শেষ নিঃশ্বাস যেন থেমে গেছে কোনো অদৃশ্য আঘাতে। আর এক কোণে ছোট্ট এক চায়ের দোকানে বসে আছে আরিশ। ভঙ্গুর,
বিপর্যয় আর চরমভাবে রাগান্বিত। সে একের পর এক সিগারেট ধরাচ্ছে। ধোয়ার কুয়াশার ভেতর দিয়ে তার চোখে শুধু প্রতিশোধ, আগুন আর অদ্ভুত এক বিষণ্ণতা। তার পাশে বসে আছে শুভ, তার পুরনো বন্ধু। এত রাতেও চায়ের দোকান খোলা, শুধু আরিশ বসে আছে বলেই দোকানদার লকডাউন দেয়নি। শুভ বিরক্ত, ক্লান্ত, তবুও চুপচাপ বসে আছে। অবশেষে ঠান্ডা গলায় বলে ওঠে, ভাই এবার উঠ, চল বাড়ি যাই। আর কত? আরিশ কোনো উত্তর দেয় না। সিগারেটের ধোঁয়া তার ঠোঁট ছুঁয়ে বেরিয়ে আসে, যেন জ্বলন্ত অভিমানের স্রোত। সে নিঃশব্দে তাকিয়ে থাকে দূরের কোনো অদৃশ্য নীলিমার দিকে। তারপর খুব ধীরে বলে ওঠে, শুভ, আমি কেউ মুরগির বাচ্চাটাকে ভালোবাসে?